নেট খুব স্লো দেখতে পাচ্ছি, কিছুক্ষণের মধ্যে হয়তো ঠিক আমার লাইভ আপনার ঠিকঠাক মতো দেখতে পাবেন। আপনারা এখানে ডিসপ্লেতে একটা ছবি দেখতে পাচ্ছেন নিচে। উনি হচ্ছে মোহাম্মদ মুস্তাকুর রহমান, বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক গভর্নর। কিন্তু কেন জানি না আমার এই ক্যামেরা আলোচনার সঙ্গে যিনি আছেন তার সঙ্গে পরিচয় করে দেবো। আপাতত আমি দেখতে পাচ্ছি যে আমার ছবি এখানে স্থির হয়ে আছে। তো এখন সেই স্থবিরতা কেটেছে মনে হচ্ছে। যা আমার সাথে আছেন ক্যামেরাটা ঠিকঠাক মতো আমাকে ফেভার করছে না, হয়তো কিছুক্ষণের মধ্যেই আপনারা ওনাকে দেখতে পাবেন। হ্যাঁ, একটু সামনে মাথা আনেন, আপনাকে অর্ধেক দেখা যাচ্ছে। হ্যাঁ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি গ্রিন পার্টি বাংলাদেশের সিনিয়র ভাইস চেয়ারম্যান। আপনার ঠিক কোল জুড়ে একজনের ছবি এখানে প্রদর্শিত হচ্ছে, সেটা হচ্ছে মোহাম্মদ মোস্তাকুর রহমান। উনি বাংলাদেশ ব্যাংকের সম্প্রতি নিয়োগপ্রাপ্ত গভর্নর। তো যে বিষয়ে আলোচনা করছিলাম, আপনিও বলছিলেন যে হুটহাট করে প্রফেশনাল লোক ব্যক্তি রেখে প্রচলিত ধারার বাইরে হঠাৎ করে একজন ব্যবসায়ীকে গভর্নর হিসেবে নিয়োগ দেওয়াটা কতটুকু যুক্তিযুক্ত হলো সে ব্যাপারে আপনিও নিজেও সন্দিহান। মানে একটি রাষ্ট্র চালাতে হলে তো অনেকগুলো প্যারামিটারের মধ্যে শিক্ষা, স্বাস্থ্য, সেই সাথে অর্থনীতি, সেই জায়গাগুলো খুব স্পর্শকাতর নাকি? জি, আপনাকে ধন্যবাদ। আমি শুরুতেই বর্তমান সরকারের মাননীয় প্রধান, তিনি অভিজ্ঞতার একটা সড়ক ধরে অগ্রসর হচ্ছেন। তার মা ছিলেন প্রধানমন্ত্রী, সে সময় তিনি ক্ষমতায় না থাকলেও কিন্তু খুব কাছ থেকে দেখেছেন। কাজে এই অভিজ্ঞতাটা তার কাজে তিনি লাগাতে পারবেন বলে আমার বিশ্বাস। এবং তিনি যেভাবে সামনের দিকে অগ্রসর হচ্ছেন, আমার বিশ্বাস যে তিনি একসময় সেই অভিজ্ঞতার আলোকে তিনি ভালো করতে পারবেন। কিন্তু এইটা অবশ্য অবাক করে দিয়েছে যে হুট করে একজন গভর্নরকে চেঞ্জ করে দেওয়া, যার অভিজ্ঞতা অভিজ্ঞতা কম। কিন্তু এই যে এখন পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনের ভিতরে একটা থাকতে হবে, মানে ধারাবাহিকতা থাকতে হবে এবং অভিজ্ঞ লোকদের মানে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিতে হবে। তার সম্পর্কে আমি ওরকম কিছু বলতে চাই না। তারপরে আরেকজন পরিবর্তন করা হয়েছে যে চিফ প্রসিকিউটর, তাকে বদলি করা হয়েছে। এই যে তাজুল ইসলামকে বদলি করা হয়েছে। এখন এটা কেন করা হচ্ছে এটা তো বুঝে ওঠার ব্যাপার, কিন্তু বুঝতে পারছি না কেন। নিশ্চয় ভিতরে কিছু খবর আছে যেগুলো রাষ্ট্র যারা চালাচ্ছেন বর্তমান তারা ভেবেছেন এইভাবে না সেইভাবে। যদি এটা নিয়ে ব্যাপক সমালোচনা আছে এবং সেই সমালোচনার ঝুলি মাথায় নিয়ে এই সরকারকে এগিয়ে যেতে হবে। কথা বলছিলেন দার্শনিক আবু মহিমুসা, উনি বলছিলেন এই বর্তমান সরকারের কথা, বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের কথা, যার ঝুলিতে বিস্তর অভিজ্ঞতা রয়েছে। যেহেতু তার মা প্রধানমন্ত্রী ছিলেন 2বারের বা 3বারের, কয়বারের ছিলেন প্রধানমন্ত্রী? 3বারের। তো তারপরে তার বাবাও ছিলেন রাষ্ট্রপতি। মানে একটা রাজনীতির আখড়া থেকে জন্ম তারেক রহমানের। সেই অভিজ্ঞতার আলোকে উনি হয়তো সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু আপনি যে কথা বলছিলেন সেটা হচ্ছে যে এই যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কথা আমরা শুনি যে একদম 72 থেকে 74 NM হামিদুল্লাহ, তারপরে 74 থেকে 76 একে নাজির উদ্দিন আহমেদ। আমরা তো ছোটোবেলায় দেখেছি 76 সালে যখন আমি আমার বয়স 5-6 টাকার মধ্যে দেখেছি 76 থেকে 87 পর্যন্ত মোহাম্মদ নুরুল ইসলাম কিন্তু গভর্নর ছিলেন। টাকার মধ্যে নুরুল ইসলামের সাইন দেখেছি। তারপরে 87 থেকে সম্ভবত 92 সেগুপ্তা বক চৌধুরী সাইন করতেন, খোরশেদ আলম আসলেন 92, উনি সম্ভবত প্রায় 97-96 এরকম ছিলেন। আমি যখন ব্যাংকে চাকরি করি তো সেই সময়ে
আমি দেখলাম লুৎফর রহমান সরকার গভর্নর। আমি 96 ব্যাংকে জয়েন করেছি এবং 96 থেকে 98 পর্যন্ত লুৎফর রহমান ছিলেন। তারপরে 2 বছরের মাথায় ফরাসউদ্দিন সাহেব আসলেন। 98 থেকে উনি 2001 পর্যন্ত ছিলেন, ঠিক আছে। তারপরে আসলেন ডক্টর ফখরুদ্দিন আহমেদ। এই ফখরুদ্দিন আহমেদের নিয়ে অনেক গল্প আছে। হয়তো একটা নতুন তত্ত্বাবধায়ক সরকারের আমলে তাদের প্রথম কাজকর্মগুলো খুব ব্যাপকভাবে আলোড়ন সৃষ্টি করলো, যেখানে সেখানে দুর্নীতিবাজের টাকার বস্তা ফেলে দৌড়। পরবর্তীতে তারা ক্ষমতায় হাতে পাওয়ার পর কি একটা নাজুক অবস্থা সৃষ্টি করলো যে সবার বীতশ্রদ্ধা তৈরি হয়ে গেল এই তত্ত্বাবধায়ক সরকারের উপরে। তখন তারা কোনো মতে পালিয়ে বাঁচলেন। তো সেই 1 সাল থেকে 5 সাল ডক্টর ফখরুদ্দিন সাহেব ছিলেন। 5 সাল থেকে 9 সাল পর্যন্ত ছিলেন কিন্তু আবার সালেউদ্দিন আহমদ। এরপরে কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাপক সমালোচনার সৃষ্টি করেছিলেন ডক্টর আতিউর রহমান। আপনারা জানেন ডক্টর আতিউর রহমান একদম হতদরিদ্র পরিবারের একজন মানুষ। উনি ডক্টর আতিউর রহমান যখন গভর্নর হলেন, তারপরে অনেকেই বলাবলি করলো যে সেই স্কুলে পড়াশোনার সময় যে বাজার থেকে টাকা ধার করেছিল, সেই টাকা আর ঋণ কখনো শোধ হবে না। এত সুন্দর, এত ভালো মেধাবী জ্ঞানী ডক্টর আতিউর রহমান, সেও কিনা বিগত সরকারের হাত ধরে এই ডলার পাচারের বা এই ধরনের মানে হয়তো উনি সরাসরি পাচার করেননি, কিন্তু পাচার যারা করেছেন তাদেরকে সুযোগ করে দিয়েছেন বলে বাজারে কথা প্রচলিত আছে। তো তারপরে তাকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছিল, তাই না? বাংলাদেশ ব্যাংকের গভর্নর থেকে কিন্তু সরিয়ে দিয়েও তাকে বিভিন্ন জায়গায় সম্মানিত করা হয়েছিল বিভিন্নভাবে। তাতে বোঝা যাচ্ছিল সরকারের সঙ্গে তার নিশ্চয়ই কোনো আঘাত ছিল না। একজন অপরাধীকে গভর্নর হিসেবে সরিয়ে দেওয়ার পর তাকে আবার বিভিন্ন জায়গায় সভা সেমিনারে হাজির করা। এর মধ্যে কিন্তু আতিউর রহমান 16 সাল পর্যন্ত ছিলেন, তাই না? তারপর 16 সাল থেকে 22 সাল পর্যন্ত ডক্টর ফজলে কবির ছিলেন। ফজলে কবিরকে আমরা ব্যাংকিংয়ের টার্মস, আমি 17 সাল পর্যন্ত ব্যাংকে ছিলাম, আমি ফজলে কবিরকে পাইছি, দেখেছি। তো আমি চাকরি ছাড়ার পরেও 22 সাল পর্যন্ত ফজলে কবির ছিল। তারপরে আব্দুর রব তালুকদার আসলেন 22 থেকে 24। এই ধারাবাহিক ইতিহাস আমি একজন ব্যাংকার হিসেবে হয়তো বললাম, ওই সালে তো একটা হিসাব কিতাব হতে পারে না পারে। আহসান এইস মনসুর সাহেব আসলেন 24 সাল থেকে 26 সাল পর্যন্ত করলেন। কিন্তু ওনার কার্যক্রমের ধারাবাহিকতা ছিল, উনি ডলার একটা ভালো পর্যায়ে নিয়ে যাওয়ার দাবিদার। উনি ইনফ্লেশন রক্ষা করেছেন, উনি মুদ্রা স্ফীতি থেকে বাংলাদেশকে বাঁচিয়েছেন। ওনার অনেক ভূমিকা আছে। এর মধ্যে গুজব বা সত্যি মিথ্যা যায় না, তার মেয়ের নামে বাইরে, দেশের বাইরে অনেক কোটি টাকার ফ্ল্যাট এই পাওয়া গেছে ইত্যাদি। কিছু কিছু দুর্নীতির অভিযোগ কিন্তু পাওয়া গেছে, কিন্তু ব্যাংকিং সেক্টরে উনি ভালো করেছেন। তো সেই দুর্নীতির হাত ধরেই হোক, যে হাত ধরে হোক, এই গভর্নর এই 26 সালে পরিবর্তন হয়েছে। কিন্তু আমাদের দার্শনিক আবু মহি মুসা বলছেন যে এই পরিবর্তনটা অবশ্যই একজন অভিজ্ঞতা সম্পন্ন ব্যাংকার মাধ্যমে ব্যাংকারকে দেওয়া উচিত ছিল। কারণ এই মোহাম্মদ মুস্তাকুর রহমান, যার ছবি আপনারা নিচে দেখতে পাচ্ছেন, মুস্তাকুর রহমান সম্পূর্ণ অভিজ্ঞতাহীন। উনি হয়তো অর্থনীতি লাইনে পড়াশোনা করেছেন, ওইভাবে হয়তো পুরো ব্যাংকিং ম্যানেজমেন্ট উনি পড়েননি। তো উনি একজন ব্যবসায়ী, এবং আমরা জানি যে ওনার একটা সোয়েটার ফ্যাক্টরি আছে। এই সোয়েটার ফ্যাক্টরিতেও কত কোটি টাকা, প্রায় 100 কোটি টাকার কাছাকাছি উনি ঋণ খেলাপি। সেটা আবার নতুন করে রিশিডিউল করা হয়েছে। মানে একজন ঋণ খেলাপিকে কায়দা করে তাকে আবার এটাকে রিশিডিউল করা হয়েছে, এই ঋণটাকে আবার চালু করা হয়েছে, ঋণ খেলাপির খাতা থেকে নামটা কাটা হয়েছে। এবং সে আরও অনেক কথা, যে 100 কোটি টাকা বা কত টাকা যেন আব্দুল আল মিন্টুর প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে, ঋণ দেওয়া হয়েছে, মানে কোনো এক ব্যাংকের কথা বলা হচ্ছে আর কি। হ্যাঁ, সব মিলিয়ে এই পুরো প্রক্রিয়াটি কি এই সরকারের হাতে, মানে সরকারের ক্রীড়নক হয়ে বা এই সরকারের কোনো হামিদ কারজাই হয়ে এই মোস্তাকুর রহমান জয়েন করলো কিনা, সেই প্রশ্ন কিন্তু গ্রিন পার্টি বাংলাদেশের, যে আমরা অর্থ গ্রিন পেজ থেকে কথা বলছি, খুবই চিন্তিত হয়ে পড়েছে যে তারেক রহমানকে কে বা কারা কান পড়া দিল। তারেক রহমান এখন কিন্তু যে কাজ করছেন খুবই চমৎকার এবং দেশে বিদেশে প্রশংসিত হচ্ছেন। এবং উনি খোলা ড্রেসে, মানে শার্ট ইন করা ছাড়াই একটা গাড়িতে প্রোটোকল কমিয়ে 13টা 14টা গাড়ির জায়গায় সে 4টা গাড়ি দিয়ে আসছে এবং যানজটের মধ্যে দাঁড়িয়ে যাচ্ছে। কোনো রকম সাইরেন হুইসেল বাজানো হচ্ছে না,
যানজট যা আছে সে অবস্থায় আছে, মানুষকে দুর্ভোগ কমিয়ে দিয়েছেন, রাইট। যথাসময়ে উনি চলে আসছেন সচিবালয়ে, সবকিছু ভালো। কিন্তু এই ভালোর মধ্যে হঠাৎ করে তার কান পড়িয়ে এই বাংলাদেশ ব্যাংকের মতো জায়গা, যেটা সমস্ত ব্যাংকগুলোকে মনিটর করবে, এরকম একটা স্পর্শগত জায়গায় এরকম একজন অনভিজ্ঞ ব্যক্তি মুস্তাকুর রহমানকে গভর্নর করলো, সেটা নিয়ে আপনি কথা বলছিলেন। আমি ওই ডক্টর আতিউর রহমান সাহেবের প্রসঙ্গে নিয়ে আমি কথা বলবো। উনি হতদরিদ্র ছিলেন, মানে গরিব অবস্থার মধ্যে দিয়ে তিনি এই পর্যায়ে চলে আসছেন, ওনাকে এইখানে ই করেছে। তো দর্শন বলছে মানুষ জন্মগতভাবে অপরাধ প্রবণ, আচ্ছা, এবং সেই সুযোগের অভাবে অনেকে জি, অপরাধ থেকে দূরে থাকে, সুযোগ পেলে অপরাধ করে থাকে। আচ্ছা আচ্ছা। তো এখন তারপর যদি অনভিজ্ঞ হয়, তাহলে সেই প্রতিষ্ঠানে যে কি হতে পারে সেটা বলা দুষ্কর। এখন যিনি অনভিজ্ঞ তাকে কেন এখানে আনা হয়েছে এটা আমাদের বোধগম্য নয়, এটা জনগণও ঠিক বুঝে উঠতে পারছে না। পিছনে কোনো হাত আছে কিনা, যেটা হয়তো এখনো তারেক রহমান, যদিও প্রধানমন্ত্রী হিসেবে উনি কিন্তু নতুন, তারেক রহমান তো এক মনে প্রধানমন্ত্রীর অভিজ্ঞতা নাই, যদিও বলছি পারিবারিকভাবে তার কিছু অভিজ্ঞতা আছে। তার মানে তারেক রহমানকে ভুলভাল বুঝিয়ে কেউ পিছন থেকে তাকে প্রলুব্ধ করলেন কিনা, এটা জানার বিষয়। যে একজন অনভিজ্ঞ যাকে গভর্নর করা হয়েছে বাংলাদেশ ব্যাংকে, তার কোনো মানে তিনি নিজেও যিনি প্রতিষ্ঠান সোয়েটার ফ্যাক্টরি মালিক ছিলেন, সেখানে উনি ঋণ খেলাপি হয়ে গিয়েছিলেন, ঠিকমতো চালাতে পারেননি। যদিও এখন আমি বললাম যে রিশিডিউল করে তাকে আবার ঋণ খেলাপির খাতা থেকে নাম কেটে দেওয়া হয়েছে, কিন্তু এমন একজন মানুষকে এখানে গভর্নর করা, সেই অনেকে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। বাংলাদেশ ব্যাংক একটা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের যিনি কর্ণধার থাকবেন তাকে অবশ্যই অভিজ্ঞ হতে হবে। আলোচনার মধ্যে থেকে আমরা জানলাম যে তিনি অনভিজ্ঞ একজন ব্যক্তি। এখন সেই অনভিজ্ঞ ব্যক্তিকে কেন নিয়ে আসা হয়েছে, জনগণের অনেক এ বিষয়ে প্রশ্ন তৈরি হয়েছে। এমনিতেই বাংলাদেশের অর্থনীতির নাজুক পরিস্থিতিতে যাচ্ছে। আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল দুই ভাই মিলে আক্রমণ করেছে, ইতিমধ্যে খামেনিকে মেরে ফেলেছে বলে বাজারে, এমনকি মানে ইরানের সর্বোচ্চ মানে সরকারি রাষ্ট্রীয় মিডিয়াই বলেছে যে খামেনিকে মেরে ফেলেছে। এখন এরই মধ্যে ইরান কর্তৃক হরমুজ প্রণালী ওখানে ব্লক আপ করা হয়েছে, আটকে দেওয়া হয়েছে। অনেক মুহূর্তে মুড় করে আমাদের দেশের তেলের দাম বাড়বে, বিশেষ করে আমাদের দেশে না, সব দেশেই বাড়বে। এর প্রতিক্রিয়া কতটুকু সামাল দেওয়া যেতে পারে, যাবে ইরান কি করবে সেটা বোঝা যাচ্ছে না এই মুহূর্তে। বাংলাদেশের তেলের দাম বাড়া মানে তো বোঝেনি, বাংলাদেশের মুদ্রাস্ফীতি হবে, বাংলাদেশের বাজার মূল্য মানে আকাশচুম্বী হবে, এগুলো সামাল দিতে কি পারবে এই গভর্নর, যার কোনো অভিজ্ঞতা নাই? না, এখন সেটা হলো যে সময় বলবে যে সামাল দিতে পারবেন কি পারবেন না। আসলে দেশ চালানোর মতো যোগ্যতা কতটুকু কি আছে না আছে সেটা আমরা এই মুহূর্তে বলতে পারবো না। আচ্ছা আচ্ছা, দেশ চালানোর জন্য মানে সম্পূর্ণ শক্তি দিয়ে যেতে তারেক রহমান, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কথা বলছিলাম দার্শনিক আবু মহি মুসা, উনি গ্রিন পার্টি বাংলাদেশের সিনিয়র ভাইস চেয়ারম্যান। আমি চেয়ারম্যান গ্রিন পার্টি বাংলাদেশ এবং পার্টিস ক্লাব ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট। কথা বলছিলাম অর্থনীতির ফাঁক ফোকর দিয়ে কিছু তুলে ধরবার চেষ্টা করছিলাম। যদিও আমি 21 বছর ব্যাংকে চাকরি করেছি, অর্থনীতির কিছুই এখন পর্যন্ত বুঝি না। যতটুকু জানি যে একটি দেশের সেন্ট্রাল ব্যাংকের যিনি গভর্নর হন, ওনার দায়িত্ব বিশাল। সবগুলো ব্যাংকগুলোকে উনি শুধুমাত্র কন্ট্রোল করেন তাই না, উনি IMF থেকে আরম্ভ করে বিশ্ব ব্যাংক, নানান রকম হুমকি চাপ, নানান রকম চাপের মধ্যে ঠান্ডা মাথায় খুবই সঠিক সিদ্ধান্ত নিয়ে এই দেশের আর্থিক যে চ্যানেল, এটাকে সক্রিয় রাখা, চালু রাখা। যেহেতু আপনারা জানেন যে বাংলাদেশের অর্থনীতি অত্যন্ত বেসামাল অবস্থায় সবসময় থাকে, তো সেই বিষয়গুলো নিয়ে আবারও ভাববেন তারেক রহমান। জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে উনি যে সরকার গঠন করেছেন তার প্রধানমন্ত্রী। আমরা সবসময় এই মানে ফ্যাসিস্ট সরকারের পতনের বা অবসানের লক্ষ্যে আমরা বিএনপি সমর্থিত সকল যুগপৎ আন্দোলনের সঙ্গে ছিলাম। যদিও খাতা কলমে ওইভাবে গ্রিন পার্টি উঠে আসতে পারেনি,
সেখানে অনেক ভিন্ন রাজনীতি কাজ করেছে, রাজনীতির ভিতরে রাজনীতি কাজ করেছে, কিন্তু গ্রিন পার্টি বাংলাদেশ 18 সাল থেকেই, ঐক্যফ্রন্ট থেকেই এই 26 সাল পর্যন্ত একসাথে বিএনপির সাথে যুগপৎ আন্দোলনের সংগ্রামে যুদ্ধ করেছে। জানি না আমাদেরকে কীভাবে মূল্যায়ন করবে এই সরকার, তারেক রহমান। আমরা এখনো পর্যন্ত কিন্তু বড় বড় সরকারি আয়োজন বিয়োজনে ওইভাবে আমরা ইনভাইটেশন পাচ্ছি না, যদিও আমাদের কাছে আহ্বান আসছিল বিভিন্ন দল থেকে, বড় বড় ইফতার পার্টির, আমরা সেভাবে অ্যাটেন্ড করছি না। এই মুহূর্তে নানান বিতর্কের সৃষ্টি হবে। তো যাই হোক, অনেকেই আবার বলছেন যে ইফতার পার্টিতে মাঠে ময়দানে অফিসে আদালতে সংসদে ঝগড়াঝাটি যাই করি না কেন, ইফতার পার্টিতে ইফতার করা যায়। তো সেরকম একটি বিষয় নিয়ে বাংলাদেশের ইফতার পার্টি হচ্ছে, বিভিন্ন রাজনৈতিক দল তাদের মত প্রকাশ করছে। কোনো একদিন কোনো এক ইফতার পার্টিতে আমাদেরকেও দেখতে পাবেন। কিন্তু সবচেয়ে বড় অজ্ঞান পার্টির খপ্পরে যে বাংলাদেশ পড়েছে সেটা হচ্ছে অর্থনৈতিক চ্যানেল। অর্থনৈতিক ব্যবস্থা বেহাত হয়েছে অনভিজ্ঞ একজন গভর্নর আসাতে। জানি না এটা কোন কারিসময় কোন পদ্ধতিতে এই সরকার সামাল দেবেন। আমরা আশা করব এবং দোয়া করব যেন এই নতুন গভর্নর মুস্তাকুর রহমান উনি ওনার মুন্সিয়ানার পরিচয় দিতে পারেন। আপনারা জানেন, বিগত সরকারের সময় যখন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় যখন স্বরাষ্ট্রমন্ত্রী এসেছিলেন, তার পদত্যাগের জন্য একদম ব্যাপকভাবে চাপ আসছিল, কিন্তু শেষমেশ এমন অবস্থা হলো উনি ওনার স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে উনি যোগ্যতার পরিচয় দিতে পেরেছিলেন কিন্তু, এবং তার অনেক কথা কিন্তু ভাইরাল হতো। সে অনেক পুলিশের অনেক বিভাগের সবার খোঁজ খবর নিতেন এবং সঠিকভাবে, হয়তো ওনার উপরে বাইরে ডাইনে কোনো চাপ থাকতে পারে, কিন্তু ব্যক্তিগতভাবে উনি সততার সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু শেষমেশ চালাতে পেরেছিলেন। তো আমরা তাই আশা করছি হয়তো মোস্তাকুর রহমান তার বুদ্ধি বিবেক বিবেচনা দিয়ে অভিজ্ঞতা যাই থাকুক, এই বাংলাদেশ ব্যাংকের সঠিক পথে পরিচালনা করতে পারবেন। সবাই ভালো থাকবেন, ভালোর সঙ্গে থাকবেন। গ্রিন পার্টি বাংলাদেশ থেকে আমি রাজু আহমেদ খান, চেয়ারম্যান। সবাইকে অসংখ্য শুভেচ্ছা, অভিনন্দন। আসসালামু আলাইকুম।